সঞ্জীব বাবুরা যখন পুনে থেকে ফিরলেন নিজের ফ্ল্যাটে, ব্যাঙ্গালোরে নিজের ফ্ল্যাটে, যেটা 1 বছর যাবত খালি পড়েছিল, কিন্তু পুনেতে যাওয়ার আগে সেই ফ্ল্যাটেই কিন্তু ওনারা থাকতেন, ভাবতেও পারেনি ওনারা যে ওইখানে এমন ভৌতিক ঘটনার সম্মুখীন হবে যেখানে হয়তো আহ বাধ্য করবে আজ আমাদের কাছে এই ঘটনাটা লিখে পাঠাতে। আজও ভাবলে তাদের কি বলবো, রাতের ঘুম উড়ে যায়। কি হয়েছিল সঞ্জীব বাবুদের সাথে বুঝতেই পাচ্ছেন। নিশ্চয়ই কোনো কিছু ভয়ঙ্কর তো ঘটেছিল, বিস্তারিত তো জানতেই হবে। শুরুটা কি করে হলো, শেষটাই কি করে হলো, বা কি কি অনুভূতি ওনারা করলেন, সব জানতে হলে চোখ রাখতে হবে আজকের পুরোটা এপিসোডে, পুরোটা দেখতে হবে এবং আহ ভালোবাসা দিতে হবে। শুরু করছি সঞ্জীব ধরের পাঠানো ঘটনা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান, এবং যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়েছেন এমন ঘটনা পাঠাবেন না, বা অন্য কোথাও কোনো ঘটনা শুনে আপনাদের খুব ভালো লাগলো যে এরকম ঘটনা যদি কথায় গল্পে শোনানো যায়, না, একদমই ওটা ওটা করবেন না, তাহলে ইউনিকনেস হারিয়ে যাবে। আর ডেফিনেটলি অন্য চ্যানেলের ঘটনা এখানে কেন শোনানো হবে, তাই না? এইটুকুনি রিকোয়েস্ট আপনাদের কাছে। আর তারপরে আপনাদের যেমন ইচ্ছা ভয়েস রেকর্ডিং করে হোক, লিখে হোক, 4টা ল্যাঙ্গুয়েজ জানি আমি, অসমিয়া, বাংলা, হিন্দি, ইংলিশ, আপনারা কিন্তু লিখিত বা মৌখিক পাঠিয়ে দিতে পারেন, কিন্তু এখানে আমি বাংলাতে নিয়ে আসবো। শুরু করছি সঞ্জীব ধরের ঘটনা। শুরুর থেকে শুরু করছি, না হলে কিন্তু বোঝা যাবে না কি কি ক্রাইটেরিয়া ছিল, কি কি হয়েছিল ওদের সাথে। অ্যাকচুয়ালি সঞ্জীব বাবুরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই, তোমার হাওড়ার দিকে, হাওড়া অঞ্চলের বাসিন্দা। এবং ওনার যে এখনের ওয়াইফ, সঞ্জীব বাবু বলেছেন নাম মেনশন করতে কোনো প্রবলেম নেই, উনি সুমি বলে ডাকেন। তো সুমি অ্যাকচুয়ালি ওর নিক নেম, তো সঞ্জীব বাবুর নিক নেম আলাদা, যেহেতু এস এস, তাই সুমিকে সুমি বলেই ডাকেন। ওনারা কিন্তু মানে অনেক আগের পরিচিত, কোচিং নিয়ে ওনাদের দেখা হয় এবং সেখানে কিন্তু ভালোবাসা এবং তার পরিণতি বিবাহ। আচ্ছা, প্রথমে কিন্তু ব্যাঙ্গালোরে চাকরি পায় সুমি। ঠিক আছে, সুমি যখন চাকরি করতে ব্যাঙ্গালোর যায়, এখানে সঞ্জীব বাবু দুজনে কিন্তু ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সল্ট লেকের কোনো একটা নামি দামি কোম্পানি, হয়তো নাম বলে সবাই চিনবে, বাট আমার মনে হয় না এই ঘটনায় উল্লেখ করার কোনো প্রয়োজন আছে। তো ওখানে চাকরি করতেন, এবং যখন সুমি ব্যাঙ্গালোর ট্রান্সফার হলেন তখন উনি খুব মানে মানে না কাঠখড় পরিয়ে উনিও, মানে সেম কোম্পানি কিন্তু উনি ট্রান্সফার নিলেন ব্যাঙ্গালোর, এবং ওদের বিয়েও হলো। তো ব্যাঙ্গালোরে খুব একটা ভালো একটা জায়গায় ওনারা কিন্তু 3 BHK ফ্ল্যাট নিলেন। এখানে একটা কথা আমার উল্লেখ করতে হবে, যদিও এর আগে আমি একাধিক একাধিক নয়, 1-2 বার উল্লেখ করেছি একটা রিচুয়ালস এর ব্যাপারে। যেহেতু ব্যাঙ্গালোর কন্নড় ল্যাঙ্গুয়েজ, কর্ণাটক, রাইট? তো কর্ণাটকের মানুষের, মানে ওখানে যারা থাকে ওদের কিন্তু এক একটা রিচুয়ালস আছে। সেটা কি, যেমন ওরাও হিন্দু, কিন্তু আমরা যেমন হিন্দু ওরাও হিন্দু, বাট হিন্দু হলেও ওদের কিছু কিছু যতদূর আমি জানি, আমার যা যেমন বলেছিল, ব্রাহ্মণ সম্প্রদায়ের নাকি দাহ সৎকার করা হয়। আদার যেসব কিছু কিছু কাস্ট আছে তাদেরকে নাকি কবরস্থ করা হয়। এরকম কিন্তু একটা শর্টস বা একটা ঘটনা আমি পুরো, মানে আমার যা পুরোপুরি ওই কবরস্থানের, মানে ঠিক এটা হিন্দুদের কবরস্থান, ঠিক আছে, আহ আমাকে শুট করে দিয়েছিল, আমি কিন্তু এখানে প্রেজেন্টও করেছি, এবং সেখানেরই একটা ভৌতিক ঘটনাও আমি শেয়ার করেছিলাম। তো এইরকমই একটা কবরস্থানের, মানে হিন্দুদের কবরস্থানের আহ পাশেই ছিল এদের ফ্ল্যাট। এরা 10 তলায় নিয়েছিল ফ্ল্যাটটা, ঠিক আছে। যদিও মানে কাছে, মানে কি দেখা যেত, বুঝেছো, আবার অত কাছেও না, ধরো ½ কিলোমিটার, যেহেতু অনেক দূরে, তো তাই কবরস্থানটা মোটামুটি দেখা যেত। বাট ওখানের মানুষরা জানো তো, মানে ওখানে যারা থাকে ওরা ইউজ টু, যেমন আমি বললাম আমার দেওর আর যারা যেখানে থাকে সেখানে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে সেই সিমিট্রিটা পড়ে, বা হিন্দুদের কবরস্থানটা পড়ে, এবং ওটা ঘেরা না একটা, তোমার ওরা একটা লেক আছে, হ্যাঁ, ওটা কন্নড় ভাষায় কি যেন একটা বলে, আমি ভুলে গেছি। তো ওইখানে কিন্তু সবাই, অনেকে মর্নিং ওয়াকও করে। তো এটা ওরা ইউজ টু, ওরকম ভয়ের কিছু নেই। আচ্ছা, এদের যে 3 BHK, তো দুটো বেডরুমের যে, মানে ওদের 3টা ব্যালকানি, দুটো বেডরুমের ব্যালকানি আছে, লিভিং রুমের ব্যালকানি আছে, আরেকটা বেডরুমের ব্যালকানি নেই। দুটো রুমের ব্যালকানি ওই কবরস্থানের ওদিকে খুলে, কিন্তু ওখানে আরো অ্যাপার্টমেন্ট আছে, ঘর বাড়ি আছে, ওরকম ভয়ঙ্কর কিছু নেই। আচ্ছা, যখনকার কথা বলছি তখন কিন্তু মানে মোটামুটি তো ওই অঞ্চলে গাছ গাছালি ছিল। এখন সঞ্জীব বাবু যদিও আমাকে বলেছেন যে এখন কিন্তু রুমকি অনেকটা কেটে ফেলেছে, হুম, ঠিক আছে। তো তখন মোটামুটি ছিল।
অ্যান্ড বিশ্বাস করবে না, এই এই ইনসিডেন্টটা কিন্তু হয়েছে মানে পূজার আগে ওরা ইয়েতে গেছিল, তোমার পুনেতে গেছিল। পুজোর তোর 10-11 মাস আগে পুনেতে গেছিল, 11 মাস পর আর কি ব্যাঙ্গালোর ওরা ফিরেছে। 1 সপ্তাহ এই ফ্ল্যাটে থাকতে পারেনি, নিজের ফ্ল্যাটে। তো আমি যেটা বলছি আর কি, কিনেছে, কেনার পর ওনাদের একটু ফ্যামিলি প্ল্যানিং ছিল যে 5-6 বছরের আগে ওরা কোনো ইস্যু নেবে না, কারণ ফ্ল্যাট নেওয়া হয়েছে, একটা হেভি ইএমআই যাচ্ছে। তো ঠিক আছে, যেমন ভাবা তেমন কাজ। তো ফ্ল্যাট নেওয়ার পর মোটামুটি ভালোই ছিল, খুব ভালো, মানে মানে হাওড়া আপ ডাউন করতো, সুমির বাড়িও কিন্তু হাওড়া, আপ ডাউন করতো। ওনাদের মা বাবারাও যেত, একটা স্মুথ লাইফ যেটাকে বলে। আশেপাশে কিন্তু বাঙালি ফ্যামিলিও ছিল সেই আবাসনে, হ্যাঁ। ওদের সঙ্গে যেমন দুর্গাপূজায় চেষ্টা করতো মানে ওয়েস্ট বেঙ্গলে আসার, বাট সবসময় তো দেখো হয়ে ওঠে না, না কাজ, কাম কাজের ব্যাপার। তো সুমির কিন্তু আফটার লকডাউন ওর কিন্তু তোমার ওয়ার্ক ফ্রম হোমটাই বেশি হয়। অ্যান্ড যেমন বললাম 5-6 বছর ওরা ভেবেছিল, কিন্তু 4 ইয়ার্স পরেই সুমি কনসিভ করে। তো ওর তো ওয়ার্ক ফ্রম হোম ছিল, অতটা কোনো প্রবলেম ছিল না। ইনফ্যাক্ট ওয়ার্ক ফ্রম হোম থাকার দরুন অনেক সময় স্যাটারডে সানডে অ্যাকচুয়ালি ওদের বন্ধ হয়। স্যাটারডেও কিন্তু সুমি কাজ করতো, কিন্তু ওর অসুবিধা হতো না, ঘরের থেকেই তো, ঠিক আছে, সব স্মুথলি চলছিল। এখন সঞ্জীব বাবু যেহেতু উনি প্রজেক্ট ইনচার্জ ওনাকে করে দিয়েছে, পুনের যে ওনাদের ব্রাঞ্চ আছে ওখানে একটা প্রজেক্টের মানে স্টাফদের জন্য একটা ট্রেনিং এর বন্দোবস্ত করা হয়েছে, এবং কিছু একটা প্রজেক্টে ইনচার্জ করে ওই পুনেতে পাঠানো হয়েছে। ওনার প্রায় 8-9 মাস ওখানে থাকতে হবে। আর এই সময় সুমি যেহেতু কনসিভ করেছে, সুমিকে তো দেখুন ব্যাঙ্গালোরে একা রেখে যাওয়া যায় না, না। কোম্পানি বলেছে যে তোমার আবার ব্যাঙ্গালোরেই ফিরতে হবে 8-9 মাসের জন্য। তো সুমি বলেছে যে দেখো আমার তো ওয়ার্ক ফ্রম হোম, আমি আমার বসের সঙ্গে কথা বলে নেবো, যেহেতু কনসিভ করেছি। তখন বস ওনাকে বলে যে ঠিক আছে, তুমি মানে ওয়ার্ক ওখান থেকেই তুমি ইয়ে করো, আহ, আমাদের সঙ্গে কানেক্ট করো। এবং ওখানের অফিসেও জানিয়ে দিয়েছে যে কোনো রকমের ইয়ে হলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে, সুমির সঙ্গে। তো দুজনে কিন্তু প্রচন্ড রিনাউন একটা কোম্পানিতে চাকরি করে, দুজনের কোম্পানি আলাদা আলাদা, বাট ওদের ব্রাঞ্চ কলকাতায় আছে, তোমার ব্যাঙ্গালোর আছে, পুনে আছে, মুম্বাই আছে, তারপর হলো আরেকটা গুরগাঁও, ঠিক আছে, গুরগাঁওয়ে আছে, এরকম অনেক অনেক জায়গায়, আরো কয়েকটা জায়গার কথা বলেছে, মোস্ট প্রবলি হায়দ্রাবাদও আছে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওরা ওরকম ভাবে কোঅর্ডিনেট করে নেয়। আর ঠিক আছে, আর এর বিফোর দ্যাট যেহেতু 2 মান্থস মানে ফ্লাইটে জার্নি করা ঠিক হবে কিনা, তো ডক্টরকে যখন দেখিয়েছে ওরা হেলদি প্রেগনেন্সি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো মানে ইয়েও মুভ করলো ওর হাজবেন্ডের সঙ্গে পুনে। এর আগে কিন্তু কোম্পানি মোটামুটি একটা 1 BHK পুনেতে ঠিকঠাক করে রেখেছে ওদের। উনি বলেছিলেন যে যেহেতু আমি প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে ট্রাভেল করছি, আমার পক্ষে কতটুকু খোঁজা সম্ভব হবে। এন্ড যেহেতু এত বছর ধরে ওই কোম্পানিতে উনি আছেন, মানে পুনের স্টাফদের সঙ্গেও তো ওনাদের পরিচিত আছে, তো ওনাদেরকে বলে একটা 1 BHK রুম উনি প্রবন্ধ করেই নিলেন, ওরাই সবকিছু ঠিকঠাক করে দিল। আচ্ছা, যেহেতু 9-10 মাসের জন্য যাবে, এই রুম আর মানে নিজের যতই বলো না, নিজের সব আসবাবপত্র রয়েছে, নিজের পছন্দের জিনিস রয়েছে, ভাড়া দিতে ওনাদের একদমই মন চায় না, কারণ 9-10 মাস পরে তো উনি আবার আবার ওনারা ফিরেই আসবেন, কি আর ভাড়া দেবেন ওই কয়েক মাসের জন্য। তো রুমটা কিন্তু ওই 3 BHK ফ্ল্যাট, কিন্তু 10 তলা 3 BHK ফ্ল্যাট ফাঁকা রেখে ওনারা পুনে চলে গেলেন। ঠিক আছে, পুনেতেই কিন্তু ওনার মেয়ের জন্ম হলো। মেয়ের নামটা আর বলছি না এখানে, বাচ্চা মেয়ে তো, মেয়ের জন্ম হলো। এবং মোটামুটি সব কাজ শেষ হওয়ার পর পুনের থেকে যখন বাচ্চাটা তোমার 3-3.5 মাস, তখন ওরা আবার ব্যাঙ্গালোর শিফট হয়ে আসলো, ঠিক আছে। তো এটা না পুজোর দুর্গাপূজার আগে আগে শিফট হয়ে এসছে। অ্যান্ড যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসবে, তো কেয়ারটেকারের কাছে এক্সট্রা চাবি ছিল, কিন্তু কেয়ারটেকারকে ওরা এটা কোনোদিনও বলেনি যে মাঝে মাঝে গিয়ে যে একটু পরিষ্কার টরিষ্কার করে আসা লাগে, আমি পয়সা দিয়ে দেবো, এরকম নয়। খালি আসার আগে কেয়ারটেকারকে ফোন করে বলেছে যে তুমি কোনো একটা মানুষ ঠিক করে আমার ফ্ল্যাটটা, চাবি তো আছে, ফ্ল্যাটটা পুরো পরিষ্কার করাও, যেহেতু ছোট বেবি আসছে, আহ, যত লাগে পেমেন্ট করবে, আমি করে দেবো পেমেন্ট, ঠিক আছে। তো ওরা আসার আগে পুরো সাফ সুতরা করে পুরোপুরি পরিষ্কার করে রেখেছে। তো কেয়ারটেকার কেউ এক্সট্রা একটা অ্যামাউন্ট দিয়েছে, ও তো যখন করিয়েছে ও কেউ একটা দিয়েছে, তারপর তখন কেয়ারটেকার বলেছে যে আপনার চাবি কি আপনি অন্য কাউকে দিয়ে গেছেন নাকি? বলছে না, কেন? বলছে আপনার কাছে, মানে কেয়ারটেকারকে বলছে আপনার কাছে আছে, আমার কাছে আছে, আমার মিসেস এর কাছে আছে, আমরা দুজন তো বাইরে আছি, আপনার কাছেই ছিল। বলছে স্যার আমি কিন্তু কোনোদিনও, যেহেতু আপনি কোনোদিনও আমাকে বলেননি তাই ফ্ল্যাটে যায়নি, বাট এবার যখন আমি ফ্ল্যাট খুলে গেলাম, দেখি কি পুরোপুরি আপনার ফ্লোরে কিন্তু কাদার ছাপ ছিল, যেমন একা মানে কোনোটা মানে শেপ গুলি আলাদা আলাদা। তা আমি না বুঝে পাইনি। তখন ইয়ে বললো যে তোমার সঞ্জীব বলল যে হয়তো আমরা যখন বেরিয়ে গেছি,
তখন তার হোস টোস ছিল না, মেবি হয়তো জল পায়ে পাড়া দিয়েছি, ওই ছাপটা পড়ে রয়েছে। তো বলছে হ্যাঁ মাকড়সার জাল ঠালো ছিল, প্রচন্ড নোংরা হয়েছিল, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তো ওরা এরকম চার্জ করেছে। উনি রিসিট অব্দি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই যে তোমার আজকাল কোম্পানিগুলি আসে না, সবকিছুই তো ওরা পরিষ্কার করে নেয়, তো ও দেখিয়ে দিয়েছে, তো ও পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে, ফাইন। তো ওনারা যখন ঘরে ঢুকলেন তখন ওই দুর্গাপূজার ধরো চতুর্থী পঞ্চমীর দিন ওরা এসছেন। হ্যাঁ, তো ওই সময় উনি কিন্তু কিছু টের পাননি কোনো বলে। আমি তখন প্রবলেম হয়নি, এটাও হতে পারে যেহেতু আমাদের আবাসনও বললাম বাঙালি আছে, নন বেঙ্গলি থাকলেও দুর্গাপূজা কিন্তু আমাদের আবাসনও হয়। পূজার দরুনই বলো বা যাই বলো, আমরা কিন্তু জানো তো কোনো রকমের কোনো কিছু অদ্ভুত ফিল করিনি, না আমি ফিল করেছি, না আমার বাচ্চাটাও পুরো ঠিকঠাক ছিল জানো। সব সবই ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। প্রবলেম কখন হয়েছে জানো? লক্ষ্মী পূজার পর কালী পূজার আসার আগে আগে একাধিক কাণ্ডরুমকি আমাদের সঙ্গে ঘটে গেছে। তা আমি বললাম কি ঘটেছে আপনার সাথে? তো তখন উনি বললেন যে দেখো, প্রথম কি হয়েছে, প্রথম একদিন কি হয়েছে, ওনারা দুর্গাপূজার পরেই না মনে হচ্ছে ওনাদের ঘরটা না বেশি নিশ্চুপ, একদম চুপচুপ, মানে মনে হচ্ছে কোনো কিছু আওয়াজ আসছে না। তখন মানে সুমি বলছে সঞ্জীব বাবুকে যে দেখো দুর্গাপূজাটা চলে গেল আর কিরকম ভাবে নিঝুম হয়ে গেল, আমার ঘরও নিঝুম হয়ে গেছে, ঘরেও মনে হয় কোনো হালচাল নেই, ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো সঞ্জীব বাবু বলছে হ্যাঁ এটা তো আমাদের শ্রেষ্ঠ একটা উৎসব, দুর্গোৎসব, আমরা যেখানেই বাঙালিরা থাকি না কেন এটা ঘিরে তো এত মানে আমরা মাতোয়ারা হয়ে থাকি, পুজোটা চলে গেলে সত্যি বিষণ্ণতায় ভরে যায়। ঠিক আছে, এরকম ভাবছে। তো একদিন কি হয়েছে, সেদিন স্যাটারডে বা সানডে ছিল, সুমি কিন্তু তখনও ওয়ার্ক ফ্রম হোমই করছে। আফটার মানে ব্যাঙ্গালোর আসার পরে এক না দুই দিন উনি অফিস ভিজিট করেছেন। ওয়ার্ক ফ্রম হোম যখন চলছে তখন আহ, তোমার একদিন কি হয়েছে, সুমি আর কি আহ, সুমি বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে গেছে। যেটা ফার্স্ট ইনসিডেন্ট শুরু হয়েছে, এটা শোনো। তো বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে তখন সঞ্জীব বাবু না ল্যাপটপে কাজ করছেন লিভিং রুমে, যেহেতু বাচ্চার অনেক সময় হয় না ওনার কনকলর থাকে, আবার ওনার ফরেন ডেলিকেটসও থাকে, তার মানে আমাদের এখানে যখন রাত্র ওদের তো দিন কথা বলতে হয়, তো বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় ওর জন্যই উনি লিভিং রুমে বসে বসে ইয়ে করছেন। তো অনেক সময় ডিনার অনেক আগেই করে নিয়েছিলেন, কনফারেন্স কলে ফরেন ডেলিগেটস এর সঙ্গে কথা যখন বলছিলেন, হঠাৎ দেখে কি তোমার সুমি না হেঁটে 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 রান্নাঘরে গেল। রান্নাঘরে যাওয়ার পর যেমন বাসনপত্র কিছু করছে, তো বলছে এই সুমি তুমি কি করছো? তো কিছু বলছে না। তো বলছে যে তুমি যখন উঠেছো আমাকে কি এক কাপ কফি বানিয়ে দেবে? আমার না ভালো লাগছে না, অনেক আগে তো ডিনার করেছে, প্রচন্ড মানে কেমন কেমন ড্রাউজি ফিল হচ্ছে, ঘুম ঘুমো পাচ্ছে, বাট আরেকটা কনফারেন্স আছে আমার, ওটার পরেই ঘুমোতে পারবো, তুমি কি প্লিজ একটা কফি করে দিতে পারবে? তো ও বলছে ও হ্যাঁ না কিছু বলছে না, ও যেমন বাসন টাসন দিয়ে কাজ করেই চলছে। বলছে কি হলো বলবে তো, হ্যাঁ না তুমি যদি না করো আমিই করে নিচ্ছি, আমার ভালো লাগছে না। তো একটু বিরক্ত হয়ে উনি ল্যাপটপটা রেখে যেই কিচেন রুমে গেছেন, আচ্ছা কিচেন রুম কিন্তু ওই অনেকটা কি বলবো তোমার লিভিং রুমে লাগোয়া, ওপেন ঠিক না, ঠিক আছে, বাট ওই দরজাও নেই, মানে এরকম আর কি তোমার কি বলবো এইরকম শেপের, এ শেপের, এর যেমন কার্ভ আর কি ওরকম দেওয়া। হ্যাঁ, মিডিলে তো ডেফিনেটলি ইয়েটা নেই, স্টিকটা নেই। তো যখন গেছে গিয়ে দেখে উমা কেউ কিচ্ছু নেই, মানে তোমার কিচেন রুমে কেউ নেই, বাসনপত্র যেমন রেখা ছিল ওইরকমই রাখা আছে। তো উনি ভেবেছিলেন কি যেহেতু বাচ্চা আর কি ঘুম পাড়াতে যাবে, সেদিন না সিঙ্কে বাসনপত্র রয়ে গেছিল, ধুতে পারেনি। হ্যাঁ, আচ্ছা, ব্যাঙ্গালোরে কিন্তু একটা ইয়ে আছে, ওরা কিন্তু সপ্তাহে একদিন ছুটি নেয়। আমাদের কলকাতায় যেমন আমার ডোমেস্টিক হেল্পার মাসে দুটো ছুটি নেন দিদি, এবং যদি কোনো কিছু দরকার পড়ে তখন আর কি বলে নেন যে দিদি ওই দিন আসবো না, কিন্তু হ্যাঁ ওটা এক্সট্রা আর কি। তো কিন্তু ব্যাঙ্গালোরে হলো সপ্তাহে একদিন আসবেই না, হ্যাঁ, জেনারেলি স্যাটারডে বা সানডে। তো পরের দিন সানডে, তো উনি আর কি তোমার ডোমেস্টিক হেল্পার আসবেন না, তো বাসনগুলি ইয়ে করার ছিল। তো সঞ্জীববাবু ভেবেছেন হয়তো বাচ্চাকে ঘুমিয়ে ঘুম আছে না, ওই বাসনপত্র ধুতে গেছে যাতে সকালবেলা প্রেশার না পড়ে, অনেক সময় ও এই জিনিসটাই করে শুনি। হ্যাঁ, তো যেই আছে গিয়ে দেখে বাসনের জায়গায় মানে সব সব জায়গায় কোনো জায়গায় কোনো কিছু নেই, অথচ সুমি যখন কিচেন রুমে ছিল ও কিন্তু নল খোলারও আওয়াজ পেয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে না নল টল খোলা হয়েছে। উনি না দ্রুত বেডরুমে গিয়ে দেখে সুমি বাচ্চাকে এরকম করে ধরে মানে ধুম ঘুম আর কি, ও পুরো ডিপ ঘুম। তখন না উনি মানে বলছে আমি তো এতটা আমার ইয়ে হতে পারে না, উনি না ডেকেছেন ওকে। তো সুমি বলছে কি হয়েছে ডাকছো কেন, এই বলে বলে কি তুমি কি মাত্র উঠে গেছিলে কিচেন রুমে? তো বলছে না তো কোথায় কিচেন রুমে, ওকে তো ঘুম পাড়াতে পাড়াতে আমারই ঘুম লেগে গেছে, আর সারাদিন অফিস, তারপর দেখো ঘরেরও টুকটাক কাজ থাকে, বেবির কাজ থাকে, তো মানে আর পারিনি আমি, ঠিক আছে।
তো ঘুমিয়ে গেছি। তো তখন মানে ইয়ে তখন ওনাকে কিছু বলেননি। তো সঞ্জীব বাবু বলছেন যে আমার মা বা সুমির মার আসার কথা আছে, বাট ওনারা বলেছেন যে একবারে মানে কালী পূজাটা কাটিয়ে ওনারা আর কি মানে যে কোনো এক মা আসবেন, এক মা আসবেন আর এক মা যাবেন, এরকম করে ওদের বাচ্চাটা সুবিধা আর কি সুবিধা হোক, এরকম করে আপ ডাউন করবে। তো তখনও ডিসাইড করা হয়নি কোন মা আগে আসবে, শাশুড়ি মা আগে আসবে না সুমির মা আগে আসবে, যাই হোক। তো উনি না বলছেন, উনি না ল্যাপটপে বসেছেন ঠিক, বলছেন না আমি তো এতটা হ্যালুসিনেট করতে পারিনি, আমি দিব্যি দেখলাম, এরকম করে তাকেও দেখলাম সুমি যেই নাইট ড্রেসটা পরা ছিল ওই নাইট ড্রেস পরেই সুমি গেছে। এবং মানে উনি না বুঝতে পারছেন না ব্যাপারটা কি। তারপর ঠিক আছে চলো মনের ভুল ভেবে উনি মানে অ্যাট দ্য এন্ড নিজের সঙ্গে তর্ক বিতর্ক করে এটাই ভাবলেন যে আমার মনের ভুল, সুমি ছিল না, হয়তো আমি কফি খাওয়ার তাগিদেই সুমিকে দেখেছি। হ্যাঁ, ঠিক আছে গেল। আহ নাম্বার দুই নম্বর যেটা প্রবলেম হলো, এই সুমির যে মেয়ে হয়েছেন মানে সঞ্জীব বাবুর যে মেয়ে, ও ঠিক রাত্রে 1টা থেকে 3টা অবধি না ধুম কান্না করতো, প্রচন্ড কান্না করতো, ওর হাত পা না ঠান্ডা হয়ে যেত যেই 3টা ক্রস করতো। মানে ওরা তো প্রথমে ভেবেছে হয়তো পেট ব্যথা ট্যাথা, নিউ বর্ন বেবি না, আমাদের মানে এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হতে তো ওরও কিছুক্ষণ সময় লাগে, শরীরের সঙ্গে কোপ আপ করতেও একটু সময় লাগে। ঠিক আছে। তো 2 দিন যখন হয়েছে, 3 নম্বর দিন ডক্টরের কাছে গেছে, ডক্টর বলছে না কোনো ব্যাপার না, ওষুধ ফষুধ ওরকম দিতে হবে না। ব্যাঙ্গালোরের ডক্টর কিন্তু আমাদের ছোটবেলা না গ্রাইপ ওয়াটার দিত, কিন্তু টিয়ার জন্ম তো ব্যাঙ্গালোর, ওখানে কিন্তু স্ট্রিক্টলি এগুলি মানা করে, বলছে কিছু না গ্যাস টেস্ট ফর্ম করে ও নিজে নিজে ঠিক হয়ে যাবে। বলেছিল যে তুমি ফিট করিও, ব্রেস্ট ফিট করিও, মায়ের দুধই ওষুধের সমান। আমাকে কিন্তু মানে আমি বানারঘাটা অ্যাপোলোতে টিয়া হয়েছিল, ওখানে ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছি। ইনফ্যাক্ট আমি মানে টিয়া যখন ছোট ছিল যে জায়গায় গেছি ওনার সঙ্গে কিন্তু কনসাল্ট করতাম আমি ফোনে, ওভার দা ফোনে। যাই হোক, তো ও বলছে এভরিথিং, বাচ্চা তো পুরোপুরি ঠিক আছে। আর সত্যি সারাদিন ঠিক থাকে, ওই পার্টিকুলার 2 ঘন্টায় ওনার বেবির কিছু প্রবলেম হয়, হাত দেখি ঠান্ডা হয়ে যায়, আবার 3টার পর না আপনি আপ মানে বেবিদের হাত যেরকম থাকে। তো অবভিয়াসলি না উনি না বারবার ওনার শাশুড়িকেও ফোন করেছিলেন, মাকেও ফোন করেছিলেন, বলে একজন তো চলে আসো, হ্যাঁ বুঝতে পারছি না, আমরা তো নতুন প্যারেন্টস হয়েছি, তোমরা একজন থাকলে অনেক সময় অনেক কিছু অ্যাডভাইস তোমরা দিতে পারবে। তো বলছে যে ঠিক আছে, একটু ম্যানেজ করে নে, 1 সপ্তাহ পরে টিকিট কেটে আমরা আসছি, হ্যাঁ একটু তো সময় লাগে। তো ডিসাইড করা হলো যে সঞ্জীব বাবুর মা আসবেন, সঞ্জীব বাবুর মা 1 মাস থাকার পর যাবে, তারপরে সুমির মা যাবে, এরকম করে। হ্যাঁ, ঠিক আছে ফাইন। তো দেখো পট করে এগুলি তো মানে ছেলের বাড়ি আসবেন, নতুন নাতনি হয়েছে, কত জিনিসপত্র কেনা টেনা সবকিছুই তো থাকে। কিন্তু ওই 1 সপ্তাহই সঞ্জীব বাবুরা ওই অ্যাপার্টমেন্টে ছিলেন, জানো 1 সপ্তাহ পর ওরা আর ওখানে থাকতে পারেননি। এই কি হয়েছে কন্টিনিউয়াসলি এখন কিন্তু ঘটনাগুলি ঘটবে ওনাদের সাথে। প্রথমে আমি বললাম না ওনাদের ওনারা না মাস্টার বেডরুমে থাকতেন, যেই বেডরুমে তোমার ব্যালকানি দিয়ে ওই ইয়েটা দেখা যেত, কি বলে, কবরস্থানটা দেখা যেত। ওনাদের ঘরে না কোনো রকমের লাইট আসার, যেহেতু 10 তলা ইম্পসিবল, হ্যাঁ লাইট অফ হয়ে গেলে কিন্তু তোমার কোনো মানে কারেন্ট বা লাইট আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ওনারা দেখতেন কি একটা গ্রিন কালার লাইট পার্টিকুলারলি ওনাদের বেডরুমে আসতো। তো একদিন উৎস খোঁজার জন্য সঞ্জীব বাবু বাইরে বেরোলেন, কিন্তু এই গ্রিন লাইটের উৎস উনি খুঁজে পেলেন না। এবং খুব মানে অবাক কাণ্ড, ওনারা যে এই বেডরুমে এতদিন ধরে ঘুমাতেন, ব্যাঙ্গালোরেও কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে, হ্যাঁ গরম যেমন পড়ে আজকাল, আমি এই বছরেরই তো ঘটনা শোনাচ্ছি, ঠিক তেমনই ঠান্ডাও কিন্তু পড়ে এখন, কিন্তু ব্যাঙ্গালোর মোটামুটি ঠান্ডা। তো মোটামুটি ঠান্ডা, মানে আমার গিয়ে যদিও অতটা লাগেনি, লাস্ট ইয়ারই তো গেছিলাম, বাট আমার যা খুব বলেছিল খুব ঠান্ডা হলে না আমার অতটা মানে একটা সোয়েটার দিলে হয়ে যায় গায়ে। তো যাই হোক, কিন্তু পূজার পর পর তো ওনার মনে হচ্ছে ওনার এই ঘরটা ওই ডিপ ফ্রিজারে যেরকম ঠান্ডা, মনে মনে হবে কি জাস্ট বরফ পড়া স্টার্ট হবে ওই টেম্পারেচার। উনি আমাকে বলছেন যে 1-2 ডিগ্রি আমার মনে হচ্ছিল, জানো, অথচ আমি কিন্তু যেহেতু বাচ্চা থাকে না, আমরা একটা মানে ওই মানে টেম্পারেচার কতটুকু রুমের আমাদের কাছে কিন্তু ওই ইকুইপমেন্টটা আছে। তো ইকুইপমেন্টে দেখাচ্ছে যে হার্ডলি কত 18 কি 19 ডিগ্রি, বাট মনে হচ্ছে যে মানে চিলিং, মানে কি বলবো, ফ্রিজিং একটা ইয়ে ফিলিংস। ঠিক আছে। তো পরের দিন এই রুম চেঞ্জ করে ওই রুমে গেছে, আরেক রুমে গেছে। তো ওই রুমটা প্রথমে ঠিক ছিল, কিন্তু ওই রুমটাও আস্তে আস্তে ওরকম ঠান্ডা হওয়া শুরু করলো, কিছুতেই কিছু বুঝতে পারছে না। ওদের রুমে এখনো কিন্তু মা ওরা কেউ আসেনি, তার মানে পুচকিটা 3.5 মাস, সঞ্জীব বাবু এবং তোমার ওনার ওয়াইফ সুমি, এরা মেইন গেট বন্ধ করে নিজের বেডরুমটাও বন্ধ করে ঘুমায়। ঠিক আছে।
উনি স্পষ্ট টের পেলেন ওই একটা সময় যে বাচ্চাটা কান্না শুরু করলো, ঠিক আছে, বাচ্চাটা না এখন মানে কান্নাটা মানে অত জোরে না করলেও কাঁদতো। তো ওনাকে মানে ওকে ফিট করিয়ে হোক, মানে পিঠ হাত বুলিয়ে হোক ওনাকে ওকে কনসোল করার চেষ্টা করছে। যে বাচ্চাটা যখন কাঁদছে তখন মনে হচ্ছে কি ওনাদের যে এখন তো বুঝতেই পারছো সব ফ্ল্যাটের স্লাইডিং থাকে, কাচের জানলা থাকে, কাচের জানলা দরজা যেমন ঠাক 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 করে কাঁপছে, অ্যাজ এ ভূমিকম্প হচ্ছে, অথচ খাট ফাট কিন্তু কাঁপছে না, শুধু দরজা আর জানলা। সঞ্জীব বাবু বলছে যে বাইরে তো কেউ আসার কেউ নেই, হ্যাঁ বাইরে তো কেউ নেই, এরকম করে কেন ধাক্কাচ্ছে, মানে এরকম প্রবলেম করা শুরু করেছে। আচ্ছা ব্যাঙ্গালোর মানে একদিন কি হয়েছে ওনাদের সোসাইটির থেকে, পরের দিনের কথা বলছি, এটা এক সপ্তাহের মধ্যে এতগুলি জিনিস হয়েছে, হ্যাঁ। সোসাইটি থেকে বলা হয়েছে জল থাকবে না, তো জল স্টোর করে রাখতে, মানে ক্লিনিং ফ্লিনিং কিছু করা হবে তাই জল থাকবে না, ঠিক আছে। তো সবকিছু স্টোর করা হয়ে গেছে, তো ওই দিন ভেবেছে যে বাইরের থেকে খাওয়া আনিয়ে নেবে। একটা কথা বলতে ভুলে গেছি, তো সুমি টুকটাক যেহেতু দেখো নতুন বাচ্চা হয়েছে, তো ওর মা বলেছে তো লাগে তুই আলু ভাতে দে, ডিম সিদ্ধ দে, সিদ্ধ ভাতই খা, মানে তুই অ্যাটলিস্ট বাইরে খাওয়াটা খাস না, যেহেতু বাচ্চা টোটালি তোর ব্রেস্ট ফিডের উপরেই নির্ভরযোগ্য। তো ওর জন্য কোনো মতে ভাত তো ঘরে করে নিত। দেখো আজ তো প্রায় 4-5 বছরই ধরো ও বিবাহিত জীবন, এতদিন ও রান্নাবাড়ি করেছে, হ্যাঁ সুমি সঞ্জীব দুজন, সঞ্জীব বাবু দুজনে মিলে কিন্তু একে অপরে হেল্প করে রান্নাবাড়ি করতো ওরা। মানে চেষ্টা করতো যে বাইরের খাওয়াটা খুব কম খাওয়ার জন্য, কারণ যেহেতু বুঝতেই পারছো প্রথম প্রথম যখন ব্যাঙ্গালোর গেছিল প্রচুর বাইরের খাওয়া খেয়ে উনি ওনাদের মানে গ্যাস্ট্রিকের পেশেন্ট টাইপের হয়ে গেছেন, বুঝেছো। তো বাইরের খাওয়া ওনারা খান না, খুবই কম খান, লাগে আলু ভাতেই ফুটিয়ে খেয়ে নেবেন। সবসময় না ওনাদের দুজনের ভাত কম পড়তো, মানে মনে হচ্ছে আধ পেটা খেয়েছে, অথচ এতদিন ধরে রান্না করছে সঞ্জীব বাবুই বলো বা তোমার ইয়েই বলো, সুমিই বলো, এতটুকু এক্সপিরিয়েন্স তো একটা বউ হাজবেন্ড ওয়াইফের থাকেই বলো। আমি এত বছর ধরে রান্না করছি, আমি তো জানি আমার ঘরে কতটুকু, ইনফ্যাক্ট আমরা তো সবসময় একটু বেশি রান্না করি, এটা বাঙালি ঘরের কিন্তু ধর্ম। আমরা কিন্তু কখনো নেপে নেপে মেপে মেপে রান্না করি না, বুঝেছো। হয়তো মানে আমি তো তিনজন, তো চারজনের রান্না করি, একজনের সবসময় ভাত আমার থাকে আর কি। এটা আমার বাড়িতেও দেখতাম, বাড়িতে যখন রান্না হতো, এটা বাঙালিদের একটা অলিখিত নিয়ম বলতে পারো, ঠিক আছে। তো বলছে যে যেখানে আমরা একটু বেশি করেই রান্না করতাম, অনেক সময় এরকমও চাল বেঁচে থাক ভাত হয়ে থাকলে পরের দিন আমরা ভাত ভাজি করে খেয়ে নিতাম, যেটা বাঙালির ভাত ভাজি হয় আর কি, কিন্তু ভাত ভাজা করে খেয়ে নিতাম। তো কিন্তু জানো তো আমি জানি না এবার মানে আফটার দুর্গাপূজা কি হয়েছে, রান্না রান্না টান্না করতে মনে হচ্ছে কি সুমিও আধপেটা আমিও আধপেটা। তো সুমি প্রথম প্রথম ভেবেছে হয়তো বেবি ব্রেস্ট ফিড করে বলে হয়তো ওর এত ফ্রিকুয়েন্টলি খিদা পায়। বাট আমার তো কোনো প্রবলেম নেই। বাট আমার মনে হতো যে না আমিও কম খেয়েছি, আমারও যেমন খিদাটা তৃপ্তি হতো না। ওই দিনের কথা বলছি, তো বলছে যে একদিনের জন্য ওই দোসা ইডলি ওগুলির মধ্যে তত মশলা টশলা হয় না, ওগুলি সিম্পল খাবার আনিয়ে নেবে, ওই দিন খাবে। তো ওই দিন বাচ্চা সকালে যখন ঘুমোচ্ছিল তখন সকালে আর্লি মর্নিং এ সঞ্জীব বাবু এবং তোমার সুমি দুজনে কিন্তু জল টল ভরে নিয়েছে, হ্যাঁ। ভরার পর বাচ্চা উঠেছে, তো তারপর তো মানে ইয়ের থেকে অর্ডার দিয়ে দিয়েছে, ওই তোমার কার্ড রাইস অর্ডার দিয়েছে, তারপরে ডোসা আর ইডলি, মানে এটা ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চে হয়ে যাবে, ডিনারে তো জল আবার চলে আসলে বা যা আছে আলু ভাতে দিয়ে খেতেই পারবে। তো ওরা ব্রেকফাস্ট করে টোরে মানে ওরা না ওই মানে কি বলবো ওই যে প্লাস্টিকের কন্টেনারেই তো দেয় না ওইগুলি, ওইখানেই খেয়েছে, বলছে আরেকটা আমাদের ঘরের প্লেট কেন ভরাবো, এটার মধ্যেই খেয়ে নি, ঠিক আছে ফাইন। ওই দিন ওনার ডোমেস্টিক হেল্পারকেও না করে দিয়েছে, যেহেতু বাসন কাসন ভরবে না ওই, সে কি বা করবে। ও খালি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, সেদিন পোছাও লাগায়নি। তো খেয়ে দিয়ে না ওরা মানে সঞ্জীব বাবু ওনার মানে অফিসে যাবে কি যাবে না ভাবছে, তো বলছে না আজকে আর যাবো না, ঘরেই থেকে যাই, সকালবেলা উঠে জল টল ভরতে হয়েছে, তো বলেছে ঘর থেকে যা করার করে নেবো, ঠিক আছে ফাইন। সুমি রান্নাঘরে গিয়ে না চিৎকার, আই সঞ্জীব সঞ্জীব এদিকে এসো তো, সঞ্জীব বাবু দৌড়ে গেছে, বলে কি হয়েছে। বলছে তুমি আর আমি না সকালবেলার থেকে জল ভরলাম, বড় ডেকচি বলো, বাকেট ভরে রাখলাম, বলছে হ্যাঁ, বলছে জল কই। সঞ্জীব বাবু এরকম করে দেখে পুরো জল, জল তো নেই নেই, ইনফ্যাক্ট বাসনগুলি একদম শুকনা খটখটা, মনেই হয়নি এটার মধ্যে জল ভরা। তখন না সুমি বলছে কি সঞ্জীব কিছু একটা প্রবলেম হচ্ছে এই ঘরে। তো বলছে কেন তোমার এটা ফিল হচ্ছে। বলছে জানি না আমার না মানে কি বলবো তোমাকে, বলবো কি বলবো না। আহ, আমি তো মানে বাচ্চাটার সঙ্গে ঘুমিয়ে থাকি, অনেক সময় মনে কি আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, শীত কাটা দিয়ে ওঠে, এন্ড আমি যখন নিজেকে ধরি না মনে হচ্ছে কি আমি বরফের মতো ঠান্ডা হয়ে গেছি।
আবার কিছুক্ষণ পরেই দেখি না আমি আবার গরম হয়ে গেছি, মানে হাত পা পুরো ঠান্ডা, বডি পুরো ঠান্ডা, মনে হচ্ছে কি আমি নিজেকে টাচ করছি না, কোনো ডেড বডিকে টাচ করছি এরকম করে মনে হচ্ছে। তখন না সঞ্জীব বাবু বলছেন আমি কিন্তু ওই দিনের ঘটনাটা একদম ডিসক্লোজ করিনি ওকে, হ্যাঁ, যে আমি কি দেখেছিলাম। তো কোথাও না কোথাও ওনারও ডাউট হচ্ছে। একদিন পুচকিটাকে নিয়ে ডক্টরের কাছে গেছে, এটা 4 নম্বর দিনের কথা। ডক্টরের কাছ থেকে আসার পর দেখে ওদের মানে কাপবোর্ডে তো দেখো, ওদের তো ব্যাঙ্গালোর, ওটা ওদের ফ্ল্যাটই না, কাপবোর্ড থেকে সুমির জামা কাপড় বলে, বাচ্চাটার জামা কাপড় না কিন্তু, সুমির জামা কাপড়, সঞ্জীব বাবু জামা কাপড় সব নিচে ফেলা। সুমির জামা কাপড় তো মনে হচ্ছে কেউ কেচি দিয়ে এরকম করে কেটেছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখলো, অজস্র কাদা মাটির পায়ের ছাপ। বলছে এটা তো খুবই ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে। হ্যাঁ, তখন ওর মাকে ফোন করে বললো, মা বললো যে তুই একটা সিসিটিভি ক্যামেরা লাগা, নিশ্চয়ই কেউ তোর ঘরে ঢোকে। ঠিক আছে, কেয়ারটেকারকে তো চাবি দিয়ে গেছিস কি, ঠিক আছে, ওই চাবির ছাপে আজকাল তো মানে ছাপ নিয়ে চুর ঠুর ঢুকতেই পারে, সিসিটিভি ক্যামেরা লাগা। তো উনি বলছেন যে ঠিক আছে, ক্যামেরা তো লাগিয়ে দিচ্ছি, কিন্তু তুমি একটা জিনিস ভালো বলেছো, আমাদের প্যাসেজেই তো সিসিটিভি ক্যামেরা আছে, আমি সোসাইটির ইয়েতে গিয়ে দেখছি কেউ ঢুকেছে কিনা। তো ওনারা যতক্ষণ ডক্টরের কাছে ছিলেন, বাইরে ছিলেন, ওই ফুটেজটা দেখেছে, দেখে না ওই সময় কেউ ঘরে কিন্তু ঢোকেনি, অথচ পায়ের কাদা পায়ের ছাপ স্পষ্ট উনি দেখতে পাচ্ছেন। তো একটা ব্যাঙ্গালোরে তো ইনস্টল মানে চট করে মানে বলা আর করা, পয়সা দাও হয়ে যায়। ঠিক আছে, ওরা যেই জায়গায় থাকতো খুবই ভালো একটা জায়গা, তো সিসিটিভি ইনস্টল হয়ে যায়। তো ওই দিন ভাবছি আর কি, উনারা না ভৌতিকটা কিছু মানে ভেবেও ভাবতে পারছেন না, কারণ এটা কি হয় নাকি, যেটা সবার মনেই আসে কোশ্চেন, এটা কি হয় নাকি, এটা কি সম্ভব নাকি। তো সেদিন না উনি কি করেছেন, সোফার মধ্যে না মানে টিভিটা অন করেছেন সোফার মধ্যে, যেহেতু আজকাল তো বুঝতেই পারছো সব স্মার্ট টিভি হয়ে গেছে। তো টিভি রিমোটটা কাজ করছে না, কিন্তু টিভিটা যে অন হয়েছে, টিভির মধ্যে পিকচারটা কি বলতো, লিভিং রুমের ফটো কিন্তু। যেখানে এখন তো মানে যদি এখনের পিকচারটা যদি নেওয়া থাকে স্মার্ট টিভি, আমি জানি না এটা পসিবল কিনা, ওরা আপনি আপ ক্যামেরা করতে পারে কিনা, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু সঞ্জীব বাবু বলছেন না আমার টিভিতে ওরকম কোনো ফ্যাসিলিটি ছিল না, কিন্তু স্মার্ট টিভি ছিল। কিন্তু যদি এখনের ক্লিক হতো তাহলে তো আমি শো আছি সেটাও আসতো, কিন্তু আমার ইয়েতে টিভিতে পুরো আমার এই লিভিং রুমের ছবি, কিন্তু যেটার মধ্যে আমার সোফাটার মধ্যে আমি নেই ওইরকম। তো আমি টিভিটা বন্ধ করে না শুয়ে না ভাবছি, হঠাৎ দেখে আবার আমার ওয়াইফ নাইট ড্রেস পরে যাচ্ছে কই, ওই কিচেন রুমেই যাচ্ছে। ঠিক আছে, কিচেন রুমে যাচ্ছে। অ্যান্ড গেলবারেরটা তো ওনার পুরো মনে আছে, যেহেতু উনি ঘুমাননি, উনি না ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। এবার যেটা দেখলেন না ওটা ভয়ঙ্কর, কি বলতো, ওনার ওয়াইফের তো বাচ্চা হয়ে গেছে, আজ প্রায় 3.5 মাস হয়ে গেল না, পেটটা আর ওরকম 9 মাসের বাচ্চার মতো ফুলে থাকবে না, অনেকটাই কমে থাকবে। কিন্তু উনি যে দেখলেন ওনার ওয়াইফের ওই 9 মাসের প্রেগনেন্সিতে যেরকম এরকম ফুলা বাচ্চা মানে পেটে, ওই রকম ও যেমন কিচেন রুমে গেছে, ওনা এরকম করে দাঁড়িয়ে গেছে, বলছে এইবার তো আমি দেখবো, গিয়ে সঙ্গে সঙ্গে কিচেন রুমে গিয়ে দেখে কেউ নেই। উনি বললেন না এটা ঠিক নয়, আর বাচ্চাটাকে নিয়ে তো আমরা বোধহয় বেশি ছেলে খেলা করে ফেলছি, ঠিক আছে, এটা ঠিক হচ্ছে না। উনি না বেডরুমে এসে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে না ওই দিন ওখানে বসেছিলেন, একদম ঘুমাননি। তো ঘুম থেকে ওঠার পর আমি তো বললাম ওখানে আরো বেঙ্গলি ফ্যামিলি ছিল, ওনাদের সঙ্গে কথা বললেন যে এরকম এরকম আমার না ফ্ল্যাটে কিছু প্রবলেম হচ্ছে, অ্যান্ড আমি ভাবছি মানে কিছুদিনের জন্য রেন্টে চলে যাব, কারণ বাচ্চাটাকে নিয়ে আমার মনে হয় না এরকম কোনো কিছু মানে এক্সপেরিমেন্ট করা আমাদের উচিত। তখন বলছে যে এখানে একজন ওই অমুকের ফ্ল্যাটটা খালি হয়েছে, তুমি না হয় ওই ফ্ল্যাটে কথা বলে নাও। তো কথা বলে ওখানে রেন্ট তো জানোই 60,000 70,000 ওরকম, ওনারা যেই জায়গায় থাকেন আর কি। তো যাই হোক, যেটা চেনা পরিচয়, যেহেতু একই জাস্ট 1 মাসের জন্যই নেবেন ওনাকে, না হলে কিন্তু অনেক মাসের জানো তো অগ্রিম দিতে হয়, অনেক সময় 11 মাসের দিতে হয়, অনেক সময় 10 মাসের দিতে হয়। আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমাদের 11 মাসের এগ্রিমেন্ট হতো, এবং 11 মাসের অ্যাডভান্স আমাদের পে করতে হতো। মানে ধরো যদি আমি তখন 30,000 মান্থলি পে করতাম, 11 মাসে কত হবে ইন্টু করলে যত অ্যামাউন্টটা দাঁড়াবে অতটা আমার অ্যাডভান্স করতে হবে ওনাদের। ঠিক আছে, তো যেহেতু চেনা পরিচয় এবং 1 মাসের জন্যই নিচ্ছে, তো ওনারা জাস্ট মানে সঞ্জীব বাবু বললেন আমি না জানো তোরম কি কোনো কিচ্ছু ভাবিনি, এবং জাস্ট আমি শিফট হয়ে গেছি। শিফট হয়ে যাওয়ার পর টুকটাক করে জিনিস নিতাম, তখন আমার ওয়াইফ সুমি একটা জিনিস ডিসক্লোজ করলো, বলছে জানো কিচেন রুমটাতে না
কিছু একটা প্রবলেম আছে। আগেও তো আমি এখানে ছিলাম, এত তো প্রবলেম হতো না। কিচেন রুমে গেলে না মনে হতো কি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আহ, হঠাৎ আমার কান বন্ধ হয়ে যেত জানো, একদম মনে হচ্ছে কি কান পুরো দুটো বন্ধ, কেউ কিছু কথা বললে কথা শোনা যাবে না। আর যে কিচেন রুম থেকে বেরিয়ে আসতাম তখন ঠম করে কানটা খুলে যেত, তখন মনে হয় সব আওয়াজ টাওয়াজ আমার কানে আসছে। তো এটা প্রায়শই হতো আমার। আমি না এগুলি বলিনি, আমি ভেবেছি হয়তো আফটার প্রেগনেন্সি এরকম সিমটমস নাকি। তখন বলছি এত টাকা দিয়ে ফ্ল্যাটটা নিলাম, কিছু একটা তো করতে হবে। তখন ওনার যে বাঙালি কমিউনিটি বা কন্নড় যে মানে ফ্রেন্ডস ছিল ওদের সঙ্গে ডিসকাস করলো যে এরকম এরকম আফটার কামিং ব্যাক আসার পরে আমাদের সঙ্গে এরকম এরকম প্রবলেম হচ্ছে। তখন কর্নার একজন বললেন যে আমার একজন না পরিচিত আছে যে আমাদের মানে উনি প্রতি বছর আয়াপ্পা টেম্পলেও যান, ঠিক আছে, অ্যান্ড উনি কিছু তান্ত্রিক রিচুয়ালসও করেন, অ্যান্ড একটা মন্দির আছে, ওই মন্দিরে উনি সেবায়েত। তো বলছে ওনার সঙ্গে চল ওনার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিই। তো ওনার সঙ্গে গিয়ে ওনার সঙ্গে সব কথা বললো। তো তখন উনি বললেন যে আহ, মানে আমার যেতে হবে, ঠিক আছে, তোমাদের ঘরে। তো বলছে ঠিক আছে। তো ওই লোকটা না টুটা ফুটা হিন্দি জানতো, কন্নড় ফ্রেন্ডটাই হেল্প করে দিচ্ছিলেন কমিউনিকেশনে। আর টুটা ফুটা হিন্দি জানতো উনি, কন্নড় আর মানে ইংলিশটা উনি ভদ্রলোক, মানে আমি তান্ত্রিকটার কথা বলছি। তো উনি কিন্তু অতটা ইংলিশটাও জানতেন না। তো তখন কন্নড় সেই কালিকটা বললো যে তুমি টেনশন করো না, উনি যেদিন যাবে আমি চলে আসবো, এইটুকুনি হেল্প তো করতেই পারি। সত্যি তো এত টাকা দিয়ে কেনার পর ফ্ল্যাটে থাকতে পারছো না। তো একটা পার্টিকুলার টাইম দিয়ে দিয়েছেন পরের দিনই। তো সঞ্জীব বাবু ওনার সেই কলিগ, কন্নড় ফ্রেন্ড, হ্যাঁ, এবং তোমার ওই তান্ত্রিক যখন আসলেন, ওনারা যেই ঘরে প্রবেশ করলেন তান্ত্রিকটা না এরকম এরকম করে পুরোপুরি দেখলেন। দেখে বলছে যে 11 সোলস, 11 মানে 11টা আত্মা, ঠিক আছে। তো বলছে 11টা আত্মা মানে? তো উনি বলছেন দাঁড়াও, উনি বলছেন নির্বাসন স্তর, হ্যাঁ, স্মৃতি স্তর, নির্বাসন স্তর। বলছে নির্বাসন স্তর মানে কি? বলছে তুমি অনেকদিন ধরে এই ইয়েটা মানে এই রুমটা তোমাদের ফাঁকা ছিল? বলছে হ্যাঁ, এরকম কিছু দিনের জন্য আমি পুনে গেছিলাম, আবার ব্যাক করেছি। বলছে যে উনি যেটা বললেন যে ওই যে মানে হিন্দুদের কবরস্থান, মানে যতগুলি সোল আছে সেই কবরস্থান থেকেই নাকি এখানে অ্যাট্রাক্ট হয়ে এসছে। এখানে বলেছে নির্বাসনা স্তর মানে এমন একটা স্তর, ওরা ভেবেছে এটা ওদের ঘুমানোর জায়গা বা বিশ্রাম নেওয়ার জায়গা, ঠিক আছে। ওটার জন্য যেহেতু কেউ থাকে না এখানে, ওরা এক এক করে করে মানে একটা সোল আর একটা সোলকে অ্যাট্রাক্ট করে করে আসছে। যেখানে একজনের একটা প্রেগনেন্ট মহিলার সোল ছিল, 9 মান্থস প্রেগনেন্ট মহিলার সোল। মানে আমি ঘটনাটা বলতে না আজকে কতটা ভয় পাচ্ছি বিশ্বাস করবে না। প্রেগনেন্ট মহিলার সোল, দুটো বাচ্চার সোল, দুটো একসঙ্গে দুই ব্রাদারের সোল যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, একজন বৃদ্ধার সোল, একজন বৃদ্ধর সোল, আর দুই তিনটা সোলের কোনো মানে ওটা ওটা ওই কবরস্থান থেকে এসছে কিনা ওটা ঠাহর করতে মানে ওটা উনি বলতে পারেননি, বাট টোটাল 11টা সোল আছে। তো বলছে কিছু রিচুয়ালস করতে হবে। রিচুয়ালস আর আমি লিখে রেখেছি, যেহেতু বুঝতেই পারছো কন্নড় ভাষা যদিও অনেকটা সংস্কৃতের সঙ্গে সাদৃশ্য আছে, বাট স্টিল দীপা নেলে, হ্যাঁ, দীপা নেলে রিচুয়ালস। দীপা নেলে রিচুয়ালস মানে কি? ওনাদেরকে প্রদীপ, মাটির প্রদীপ কিনে আনতে বলেছেন, এবং প্রত্যেকটা রুমে 4টা কোণায় 4টা প্রদীপ জ্বালিয়েছে, হ্যাঁ। আরেকটা হলো ভস্ম সূত্র, ভস্ম সূত্র, হ্যাঁ, ভস্ম সূত্র। সেটা হলো, আমি যেহেতু বুঝতেই পারছো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অসুবিধা হবে বলে আমি লিখে রেখেছিলাম। তো ওটাতে কি হয়, কর্নার মন্দিরে গেলে দেখবে শিবের যখন মন্দিরে যাবে হোয়াইট কালারের একটা বিভূতি টাইপের থাকে যেটা আমাদের মাথায় লাগায়, হ্যাঁ। তো ওই বিভূতি অ্যান্ড সঙ্গে হলুদের গুঁড়ো মিলিয়ে প্রত্যেকটা ঘরের মানে এক একটা রুমের পুরো চারদিকে এরকম এরকম করে, মানে অনেকগুলি হলুদ অনেকগুলি ভস্ম লেগেছে কিন্তু প্রত্যেকটা রুমে লাগিয়েছে। লাগানোর পর উনি ওনার রিচুয়ালস করা শুরু করলেন। করতে 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 আস্তে আস্তে ওনারা নিজেই সঞ্জীব বাবুরা বুঝতে পারছেন একদিনের রিচুয়ালসে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলি কিন্তু রিডিউস হলো। পুরা হালকা হয়ে যাওয়ার পর তখন উনি বললেন যে তোমরা এখনই এসো না, যেহেতু বাচ্চা আছে। উনি 7 দিনের একটা রিচুয়ালস দিলেন। বলছে এই যে তুমি, আমি যে এই বিভূতিগুলি লাগিয়ে গেলাম, প্রত্যেকদিন এই বিভূতিটা থাকবে, কিন্তু ওই যে প্রদীপগুলি প্রত্যেকদিন চেঞ্জ করে চারদিকে 4টা প্রদীপ। এটা মানে ওই আত্মাদেরকে জানানো হচ্ছে যে এখানে মানুষ থাকে বা এখানে মানে হিউম্যানের বসতি, তোমরা এখানে কিন্তু ওয়েলকাম নয়, তোমরা তোমাদের অন্য স্থলে যেখান থেকে এসছো ওখানে চলে যাও। তো উনি যেটা বললেন, মানে যেটা আমাকে সঞ্জীব বাবু বললেন, তুমি বললো যে রুমকি তুমি এটাকে পোর্টালও বলতে পারো, এক ধরনের পোর্টাল টাইপ হয়ে গেছিল আমার ঘরটা, যেহেতু আমি ইউজ করিনি।
তো যাই হোক, এসব রিচুয়ালস করার পর কিন্তু অনেকটা ওনারা মুক্তি পেয়েছেন, এবং এগুলি শোনার পর তো সঙ্গে সঙ্গে ওনার মা, মানে 1 সপ্তাহ পর টিকিট তো কাটাই ছিল। তো যদিও এত সব কিছু জানাননি, বলে কিছু একটা কারণের জন্য আমরা রেন্ট হাউস মানে ভাড়া ঘরে আছি, পাশেই একটা রুমে 1 মাসের জন্য থাকবো। তো উনি আসার পর বাবা মা দুজনেই এসেছিলেন, মাকে অ্যাকচুয়ালি দিতে এসেছিলেন উনি। সব কথা বলার পর মা বলে না না সব ঠিকঠাক করে যাবো। তো যাই হোক, ওনার মা এসে নাকি মানে পুরোপুরি ঠিকঠাক করে, এখনো ওনার মা কিন্তু ওখানেই আছে, শাশুড়ি মা যাননি। উনি সব ঠিকঠাক করে একটা ঠাকুরের আসন বসিয়ে, তো বৌমাকে বলছে কি যে ভোগ টোগ না দাও, অ্যাটলিস্ট প্রদীপ প্রদীপ দেখিও। আর যদি বৌমা যেদিন না পারবে, সঞ্জীবকে বলেছে যে সঞ্জীব বাবুকে বলেছেন যে তুমি দেখিয়ে দিও যখন না পারো। তো যতদিন উনি আছে, উনি তো ওনার ইষ্ট নাম জপ ঠপ করেনি, উনি তো দীক্ষিত। এক্সকিউজ মি। তো মানে কি বলবো, মারাত্মক। আমি না আজকে না ঘটনাটা বলতে গিয়ে এতটা ভয় পেয়েছি, মানে বিশ্বাস করবে না, চোখ বন্ধ করে ঘটনাটা শোনো যদি তোমরা, না তোমরাও আমার মতো ভয় পেয়ে যাবে সিরিয়াসলি। আর যেহেতু কর্ণাটকের ব্যাপারে একটু হলেও তো আমার আইডিয়া আছে, হ্যাঁ কিছু কিছু জায়গা আছে জানো তো কর্ণাটকে, মানে ব্যাঙ্গালোর স্পেশালি, যেহেতু আমি ছিলাম ওখানে প্রায় দীর্ঘ 3 সাড়ে 3 বছর ছিলাম। কিছু কিছু জায়গা আছে যেন গাটা প্রচন্ড ভারী হয়ে যেত। আমি তখন ওকে বলতাম, রাজকে বলতাম, রাজ জায়গাটা বোধহয় ঠিক না। মানে তোমাদের কি এরকম কোনোদিনও ফিলিং হয়েছে? যদি ফিলিং হয়ে থাকে, কোথায় কোথায় হয়েছে, আর কে কোথার থেকে দেখছো সেটা বলো। আর সঞ্জীব বাবুর ঘটনাটা কেমন লাগলো জানাতে ভুলো না, জাস্ট রিসেন্টের ঘটনা। আহ আমি কিন্তু একটা কথা বারবার বলি জানো, ঘর বেশি দিন ফাঁকা রাখতে নেই। অ্যাটলিস্ট উনি যদি কেয়ারটেকারকে মাসে একবারও অন্তত পয়সা দিয়ে বলতেন যে একটু সাফ পরিষ্কার টরিষ্কার করিয়ে রেখো, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যেত। না হয় হয়তো 1.5 2 2 হাজার টাকা যেতই হয়তো ওনার। উনি নিজেও এটা মানেন, বলছে এটাই আমার বড় ভুল হয়ে গেছে রুমকি। যাই হোক, ভুল থেকেই মানুষের শেখে, বলছে আর কোনোদিনও মানে যদি যেতেও হয়, কাজের সূত্রে তো যেতে হতে পারি আমাদের। তো তখন বলে যাব কেয়ারটেকারকে, বাবা তুই মান্থলি আমার সপ্তাহে একদিন আমার করিয়ে দিস, আমি টাকা দিয়ে দেবো। তো যাই হোক, ভুলের থেকেই মানুষ শেখে, আমরাও শিখলাম সঞ্জীব বাবুর এই ভুলের থেকে, আমরাও ওয়াকিবহল হলাম। তো কেমন লাগলো এপিসোডটা জানাতে ভুলো না। আর জানো তো, যেটা আমি সবসময় বলে থাকি, ওটা তো বলেনি, না বললে তো আমাদের কথায় গল্পের আসরটাই অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হলো, কথায় গল্প ভূতুরে অ্যাড্রেস স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলা সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া, ওইটুকুনি মাত্র, আর কিছু না। আর কারণ কি জানেন তো, দুটো পক্ষ থাকে, এক পক্ষ মানেন আর না মানেন। যারা না মানেন, মানে মানেন না এসব, তাদের উদ্দেশ্যে। আর সপ্তাহে কিন্তু 3 দিন আসে, মঙ্গলবার দুপুর 3টায়, শুক্রবার দুপুর 3টায়, এবং শনিবার রাত 8টায় লাইভে চলে এসি। সেখানে কিন্তু প্রচুর আড্ডা মারি, প্রচুর ঘটনা একাধিক থাকে, কিন্তু বক বকও প্রচন্ড থাকে। কথা বলি, আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে কথা বলেন, তো সত্যি খুব ভালো লাগে। তো জীবনের 1001 গল্পটাও দেখতে ভুলবেন না, বলে দিলাম। ঠিক আছে, আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।